ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন পার্থ। বলেছিলাম খুব শীঘ্রই আসব। তো আজকের বিষয়টাও কিন্তু একটু না টেনে সিরিয়াসলি দেখতে হবে। খুব বেশি বড় ভিডিও হয় না সাধারণত আমার। তো যে সমস্ত স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছি সিএসসি কিংবা আইটিতে, বিটেকে বা বিসিএ করতে যাচ্ছি বা এমসিএ, বা যারা এখনও ভর্তি হয়নি, ভর্তি হওয়ার কথা চিন্তা করছি, তাদের এবং তাদের গার্জিয়ানদের জন্য কিন্তু খুবই উপযোগী একটি ভিডিও। তো আজকে কিন্তু সিএসসি বা আইটি শিক্ষার্থীকে শুধুমাত্র প্রোগ্রামিং জানলেই হবে না। এআই, ক্লাউড, সাইবার সিকিউরিটি, ডেভ অপস, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এবং জেনারেটিভ এআইয়ের মতো আধুনিক প্রযুক্তিও শিখতে হবে। তো সেই নিয়েই আজকের ভিডিওতে একটু আলোচনা করব। সুতরাং ভিডিওটা না টেনে দেখতে থাকি। যাক পরের স্লাইডে। তাহলে দেখা যাক এই স্লাইডে যে কমনলি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড মডিউলস টপ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে বা অন্যান্য কলেজগুলোতে কি চলছে, তারা কি সিএসসি বা আইটিতে কোন কোন মডিউলসগুলো নতুন ইনক্লুড করছে একটু দেখি। একটা কম্পারেটিভ চার্ট করেছি, যেটা ওল্ড সিএসসি, নিউ সিএসসিতে। তা আমাদের গতানুগতিক যেগুলো ছিল, সি প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচারস, ডিবিএমএস, অপারেটিং সিস্টেমস, কম্পিউটার নেটওয়ার্কস, এগুলো তো ছিলই আগে এবং এখনও আছেই। কিন্তু যেগুলো নতুন করে ইনক্লুড হচ্ছে সেগুলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে বিষয়টা আগেকার সিএসসিতে ছিল না। মেশিন লার্নিং, শর্টে যেটাকে এমএল বলছি। ডেটা সায়েন্স, আগে ছিল ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কিন্তু এখন কিন্তু ডেটা সায়েন্স ইনক্লুডেড হয়ে গেছে। সাইবার সিকিউরিটির বিষয়টা এসেছে, ক্লাউড কম্পিউটিং, এছাড়াও ডেভ অপস, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ব্লক চেইন, জেনারেটিভ এআই, কোয়ান্টাম কম্পিউটিং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে। ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপেরও একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেটা আগেও ছিল কিন্তু লিমিটেড ওয়েতে ছিল। এখন কিন্তু অনেকটা সিরিয়াসলি নিতে হবে এই ইন্টার্নশিপের ব্যাপারটা। এবং প্রজেক্টটা যেমন তেমন করে জমা দিলে কিন্তু হবে না, যথেষ্ট সিরিয়াসলি এবং নিজে ডেভেলপ করতে হবে এবং বুঝতে হবে প্রজেক্টটা আধুনিকের আঙ্গিকে, এখনকার ভিত্তিতে, ইন্ডাস্ট্রি ট্রেন্ড অনুযায়ী বুঝতে হবে। তাহলে দেখা যাক এর পরের স্লাইডে। তাহলে দেখা যাক 2026 ইন্ডাস্ট্রি ফোকাসড সিএসসি কোনগুলোকে ইনক্লুড করেছে। আরেকটু ভাঙি। ইয়ার ওয়ানে সি প্রোগ্রামিং, পাইথন, ম্যাথমেটিক্স, প্রবলেম সলভিং, গিট, লিনাক্স, এই সমস্ত বিষয় নিয়ে আছে সাধারণত। ইয়ার 2 সেকেন্ড ইয়ারে ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ডিবিএমএস, অপারেটিং সিস্টেমস, কম্পিউটার নেটওয়ার্ক এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা। এটা আগেও ছিল, এখনও আছে। থার্ড ইয়ার থেকে কিন্তু চেঞ্জ হতে চলেছে বেশিরভাগ ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে, কলেজ বিশেষে কিছু কিছু আলাদা। আবার যেমন ম্যাকআউট হলে তাদের একটা কোর্স স্ট্রাকচার ফলো করতেই হবে, যে সমস্ত কলেজগুলো ম্যাকআউটের আন্ডারে। মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে এভাবেই থাকে। থার্ড ইয়ারে কি আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, ওয়েব ডেভেলপমেন্ট আগেও ছিল, কিন্তু বাকিগুলো কিন্তু সম্পূর্ণই নতুন। ফোর্থ ইয়ারে জেনারেটিভ এআই, ডেভ অপস, সিস্টেম ডিজাইন, ডিস্ট্রিবিউটেড সিস্টেমস, ইন্টার্নশিপ আর ইন্ডাস্ট্রি প্রজেক্ট, রিয়েল লাইফ ওরিয়েন্টেড। এবার ব্যাপারটা কি দাঁড়ালো? আগে সিএসসিতে মূলত সি, ডেটা স্ট্রাকচার, ডিবিএমএস, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক, কম্পাইলার,
থিওরি ইত্যাদি পড়ানো হতো, এগুলোকে বেস করি। কিন্তু বর্তমানে আগেকার মডিউলগুলোর সঙ্গে যোগ হলো কি এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমএল, মেশিন ল্যাঙ্গুয়েজ, বারবার ভুল করছি আমি, সরি, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ডেভ অপস, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, জেনারেটিভ এআই, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ। অর্থাৎ বর্তমানে সিএসসি ইকুয়াল টু ট্র্যাডিশনাল সিএসসি তো ছিলই, তার সঙ্গে যোগ হলো কি, এমার্জ করলো কি টেকনোলজিস প্লাস ইন্ডাস্ট্রি স্কিলস। দেখা যাক, পরের স্লাইডটা একটু বিশ্লেষণ করি, একটু না টেনে দেখতে হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করতে হবে, হ্যাঁ, যাতে আমরাও একটু আগ্রহ পাই, ইন্টারেস্ট হয় আমাদের একটু এই ধরনের ভিডিও করার জন্য। দেখা যাক পরের স্লাইডে কি আছে। খুব সহজ করে বলি, এআই কি, যেখানে কম্পিউটার থিংস লাইক হিউম্যানস, অনেকটা মানুষের মতোই বুঝে বুঝে কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই জন্যই তো নামটা ওরকম। এমএল, মেশিন লার্নিং, তাহলে কম্পিউটার তথ্যের ভিত্তিতে নিজেই নিজেকে আপডেট করে এবং শেখে, দ্যাট ইজ কল্ড মেশিন লার্নিং। ডেটা সায়েন্স, ডেটা স্টোর সিস্টেমেটিক ওয়েতে করলেই হবে না, তার থেকে ইউজফুল ইনফরমেশনগুলো আমাদের খুঁজে পেতে হবে, সেই অনুযায়ী রিপোর্ট করতে হবে, ডেটা অ্যানালাইসিস করতে হবে, তাই না? এটা হচ্ছে ডেটা সায়েন্স। দেন সাইবার সিকিউরিটি, অনলাইন ভিত্তিক যখন সব কিছু হয়ে যেতে চলেছে, তখন সেই সিস্টেমটাকে হ্যাকারদের হাত থেকে প্রোটেক্ট করার বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ, সেই ব্যাপারটাও দেখতে হবে। ক্লাউড কম্পিউটিং, মানে ইউজিং সার্ভার্স অ্যান্ড স্টোরেজ ওভার ইন্টারনেট, লোকালি না। এইবার একটু প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা যাক। যেমন ডেভ অপস, ব্যাপারটা কি, ডেভেলপার এবং অপারেশন টিম একসাথে দ্রুত সফটওয়্যার তৈরি, সেটাকে টেস্ট করা এবং ফাইনালি পাবলিশ করার জন্য একটা, যেটা কিভাবে হয়, কিভাবে করা যায় সেই বিষয়ে। এবার ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শব্দটা কি, ব্যাপারটা কি, যেমন প্রত্যেকটা সফটওয়্যারের একটা ফ্রন্ট এন্ড থাকে, ইউজার ইন্টারফেস থাকে, আর একটা ব্যাক এন্ড থাকে। সাপোজ আমার একটা ফর্ম থাকলো, সেই ফর্মটা আমরা ফিল আপ করলে সাবমিট করে দিলাম। এবার ফর্মটা কত সুন্দর রেসপন্সিভ হবে কি না, ইউজার ঠিকঠাক সিলেক্ট করতে পারছে কি না, স্পষ্ট কি না ইনস্ট্রাকশনগুলো, এটা এই ধরনের কাজগুলো ফ্রন্ট এন্ড ডিজাইনিং পোর্শন। কিন্তু ওই যে সাবমিট করলাম, ডেটাটা কোথাও তো গেল, স্টোর হলো, তাহলে ডেটাবেসের সঙ্গে কানেক্টিভিটি, সেটাকে সিস্টেমেটিক ওয়েতে স্টোর করা, কোয়ারি অনুযায়ী ডেটাগুলো, ইনফরমেশনগুলো জেনারেট করা, এইসব কিন্তু ব্যাকএন্ডে একটা বড় কাজ আছে। তো প্রোগ্রামাররা ওভাবে আলাদা হয়ে যেতে পারে, যারা ডিজাইনার শুধু ফ্রন্ট এন্ড নিয়েই থাকবে, আবার ডেভেলপাররা যারা ব্যাকএন্ডটা নিয়ে চিন্তা করবে। কিন্তু এখন কিন্তু এরকম আলাদা আলাদাভাবে না দেখে কেউ যদি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, অর্থাৎ সে ফ্রন্ট এন্ডটাও জানে, অ্যাট দ্য সেম টাইম সে ব্যাক এন্ড সম্বন্ধেও ওয়াকিবহাল, তাদের গুরুত্ব অবশ্যই বাড়বে, তাই না? আলাদা করে তাহলে আর দুটো ক্ষেত্রে আলাদা আলাদা হায়ারিং দরকার নেই। এবার আসি ব্লক চেন, নিরাপদে ডিজিটাল রেকর্ড সিস্টেম একটা মেনটেন করা, যেখানে তথ্য ব্লকের আন্ডারে স্টোর করা হয় এবং চট করে চেঞ্জ করা যায় না। যেমন বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, এটা ট্রানজাকশনের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত। ডিটেলস আমি এখন বলছি না। জেনারেটিভ এআই, নতুন লেখা, কিছু কন্টেন্ট রাইটিং, ছবি জেনারেট করা, আমাদের ডেসক্রিপশন অনুযায়ী কোনো গান, ভিডিও, এবং নট অনলি দ্যাট, আমরা জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে কম্পিউটারকে দিয়ে কোড জেনারেট করা, এটা হচ্ছে জেনারেটিভ এআই। এক্সাম্পল আমরা অনেকেই কিন্তু টার্মটা না জেনে ইউজ করছি। চ্যাটজিপিটি, গিটহাব, কোপাইলট, এআই ইমেজ জেনারেশন, জেমিনাই আমরা ইউজ করছি। কোয়ান্টাম কম্পিউটিং, এই বিষয়ে যেহেতু আমি খুব একটা বলতে পারবো না, তো ফিজিক্সের একটা
সাইট, যেটার নীতি ব্যবহার করে কিছু কমপ্লেক্স প্রবলেম সলভে অনেক ফাস্ট সলভ করতে সাহায্য করে। সায়েন্টিফিক রিসার্চ, কমপ্লেক্স ক্যালকুলেশন এসবের ক্ষেত্রে দরকার হয়। পরবর্তী স্লাইডে যাই। এইবার এর কিছু কিছু টার্ম নিয়ে আমি বলার চেষ্টা করব, যাতে একদম লেম্যান এবং যারা নতুন শিক্ষার্থী কম্পিউটারে এইসব কোর্সে ভর্তি হতে চাইছো তাদের জন্য একটু সুবিধা হয়। যখন স্টাডি করব তখন তো ডিপলি স্টাডি করব আমরা কলেজে, বাট মানে বিফোর অ্যাডমিশন অথবা অ্যাডমিশন অলরেডি আমরা নিয়ে ফেলেছি, তাদের জন্য টার্মগুলো একটু জানা দরকার। ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা কি? ইকুয়াল টু কী বলা হয়েছে? সার্ভার ব্যবহার করা হচ্ছে তথ্য স্টোর করার জন্য, এবং যা আমরা অ্যাপ বা সফটওয়্যার বানাবো সেটাও ইন্টারনেটেই থাকবে, নিজেদের একটা পার্সোনাল কম্পিউটারে ইনস্টলেশনের থেকে সম্পূর্ণ আলাদা। ক্লাউডে থাকলে সুবিধা কি? যে কোনো জায়গার থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটা ইউজ করা যাবে, কস্ট কম, প্রয়োজন অনুযায়ী রিসোর্স বাড়ানো যায়, কমানো যায়, সার্ভার স্পেস বা অন্য যা কিছু দরকার, অটোমেটিক্যালি ব্যাকআপের সুবিধা থাকে এবং 24/7 পরিষেবা পাওয়া যায়। যেমন পপুলার ক্লাউড সার্ভিস প্রোভাইডার যারা প্রোভাইড করে তাদের কিছু দেওয়া আছে, AWS, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফটের অ্যাজিওর আছে, গুগল ক্লাউড আছে, IBM ক্লাউড আছে, যারা আমাদের এই ধরনের পরিষেবা দেয়। এই প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করে ডেভেলপ করতে পারি। তাহলে তারা সার্ভার দিচ্ছে, সেই সার্ভার আমরা ইউজ করতে পারি। এবং ক্যারিয়ার অপরচুনিটি কী কী আছে? ক্লাউড ইঞ্জিনিয়ার, ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর, ক্লাউড আর্কিটেক্ট, ডেভঅপস ইঞ্জিনিয়ার, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার বা SRE শর্টে বলছি। আর একটু দেখা যাক এ বিষয়। আজকে SREর কাজগুলো কি? SRE ব্যাপারটা কি? সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার কারা? তারা কি করবে? এই যে বললাম ক্লাউড কম্পিউটিং, সেখানে সার্ভারটাকে মনিটর করা, ওয়েবসাইট ডাউন হওয়া রোধ করা। অনেক সময় বলি না, সার্ভার ডাউন হয়ে গেছে, আজকে BSNL সার্ভার ডাউন, নেটওয়ার্ক কাজ করছে না, ফোন যাচ্ছে না, পাগল পাগল অবস্থা হয়, তাই না? সেই ব্যাপারটা খেয়াল রাখা। অটোমেশন, দ্রুত কোনো প্রবলেম হলে সেটা সলভ করা। সিস্টেমের মানে স্পিডটাও তো দেখতে হবে, তাই না? আমি নেটে বসে আছি আর ঘুরছি, চাকা ঘুরছি, এরকম হলে তো বিরক্ত লাগবে না। এই সিস্টেমের স্পিডটাকেও খেয়াল রাখতে হয়। আর ফিউচারের কথা মাথায় রেখে রিসোর্সটা কী কী লাগবে এ ব্যাপারে প্ল্যান করা। তাহলে SRE কী করছে? কিপিং ওয়েবসাইটস অ্যান্ড অ্যাপ্লিকেশনস রানিং রিলায়েবলি। SRE ইকুয়াল টু ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনকে 24/7 সচল রাখা, ফাস্ট যাতে কাজ করে দেখা, এবং যাতে আমরা একটা নির্ভরযোগ্য জায়গায় থাকি, সেই দায়িত্বে কে আছে? SRE। কাজটা মোটেও সহজ নয়। তো ধরা যাক প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ আমরা গুগল সার্চ করছি, নেটফ্লিক্স বা ফ্লিপকার্ট ব্যবহার করছি, এত এত প্রোডাক্ট অর্ডার, সেটা ট্র্যাক দেখা, প্রত্যেকের প্রোফাইল মেনটেন করা। যদি হঠাৎ কোনো কারণে সার্ভার বন্ধ হয়ে যায় কী হবে? অচল হয়ে যাবে তো সিস্টেমটা সারা পৃথিবীব্যাপী। তাহলে SREর কাজ কিন্তু এ ধরনের কোনো প্রবলেম হলে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রবলেমটা কি ফাইন্ড আউট করে সেটার সলিউশন বের করা। আজ এই অবধি থাকবে। নেক্সট এরকমই উপযোগী ভিডিও আসতে চলেছে। আবার একবার বলি, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে, খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার এরকম পার্ট বাই পার্ট প্রত্যেকটা বিষয় নিয়ে খুব সংক্ষেপে, যাতে সহজে যে কেউ বুঝতে পারে সেই ব্যাপারটা মাথায় রেখে ভিডিও তৈরি করব। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। ভালো থাকবে।